নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ শুক্রবার, অক্টোবর মাসের 17 তারিখ। সময় এখন সন্ধ্যা 7টা বাজে। সকাল দিয়ে সুন্দর রোদ উঠেছে, যেমন কটা দিন উঠছে, তবে আবারও শুনছি বৃষ্টি হবে, বিশেষ করে শনিবার রবিবার। সেই জন্য আজকে কতগুলো জায়গা একেবারে ঠিকঠাক করে সরিয়ে রাখতে হবে, যেগুলোতে বৃষ্টির জল একেবারেই পড়া যাবে না। এই কদিনে রোদ ওঠাতে অনেক তাড়াতাড়ি করে কিছু মাটি রেডিও করে নিয়েছি, কিছু মাটি শুকিয়েও নিয়েছি, সাথে কিছু যে গাছপালাগুলো কাটাই ছাটাই করেছিলাম সেগুলোকেও ভালোভাবে শুকিয়ে নিয়েছি। সবই আজকে ভালোভাবে ঢেকে ঢুকে আড়াল করে রেখে দেবো। আর যেই সব চারা গাছগুলো রয়েছে সেগুলোকে তো ঢাকা যাবে না, সেইগুলোকে তো খোলা প্রকৃতির উপরেই রেখে দিতে হবে। সেগুলো নষ্ট হলেও কিছু করার থাকবে না। আর যেগুলো থেকে এখনো পর্যন্ত গাছগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে, সেগুলো তার কোনো ভয় নেই। এদিকে টক ফলের গাছগুলো বেশ সুন্দরভাবে বেড়েছে, এক সাইড করে রেখেছি যাতে রোদটা খুব ভালোভাবে পড়ে। তবে দুটো গাছের পাতা কিন্তু দুরকম দেখতে পাচ্ছি। দানা তো আমি একসাথে একই রকম ফেলেছিলাম। এদিকে ড্রামের মধ্যে কদিন আগে পুঁই শাক রান্না করেছিলাম, ডাঁটাগুলোকে এর মধ্যে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম হলে হবে না হলে না হবে, কিন্তু দেখছি সুন্দরভাবেই কিন্তু পুঁই শাকগুলো উঠেছে। তাদের এক সাইড করে রেখে দিয়েছি যাতে রোদটা খুব ভালোভাবে পড়ে। তবে পুঁই শাক গাছটা এখান থেকে সরিয়ে দেবো। এখন তো আমি এই রোদের জন্যই এখানটা রেখেছি। আর পেছনে টবের মধ্যে ওই যে আগের দিনকে দেখিয়েছিলাম একটা আদার চারা উঠেছে, সেটাকে ওই মাটির টবের মধ্যে দিয়ে দিয়েছি, ওখানেই থাক। ওই মাটির টবটা এমনিতেও আমি ওপরে তুলবো না, ভীষণ ভারী হয়। আর পুঁই শাকগুলো দেখুন কতটা তরতাজা হয়েছে। এত সুন্দর রোদ, এত সুন্দর রোদের পরেও আবার যদি শুনি বৃষ্টি হয়, তখনই তো মনটা খারাপ হয়ে যায়। আর এটা তো আমরা কোনোভাবেই আটকাতে পারবো না। প্রকৃতি কখন কীভাবে চলবে সেটা প্রকৃতিই একমাত্র ঠিক করবে। কি আর করা যাবে, এর মধ্যে দিয়েই বাগান করতে হচ্ছে। তবে অভ্যাস হয়ে গেছে, এখন আর অতটা মন খারাপ হয় না। ভাবি বৃষ্টি হবে, তার মধ্যেই যেটুকুনি করতে পারবো সেটুকুনি করবো, চিন্তার কিছু নেই। আর এপাশে দেখুন এই যে টবগুলো রয়েছে, এর মধ্যে চারা গাছ করেছিলাম, আবারও মাটি ভরে রেখে দিয়েছি। একটা টক ফলের গাছ উপরেও রেখে দিয়েছি। আর এই দেখুন কসমসের চারাগুলো কত সুন্দর উঠেছে, কিন্তু এর মধ্যে যদি এখন বৃষ্টি পড়ে অর্ধেকের বেশি চারাই নষ্ট হয়ে যাবে। সাথে নতুন করে আবারও গাঁদার চারা দিয়েছি, মানে বীজ ফেলেছি, চারা উঠেছে। গাঁদা গাছটাও আমি খুব পরপর করি, মানে 15 দিনের 12 দিনের গ্যাপে গ্যাপে করি, কারণ সারা শীতকালে এত ফুল থাকলেও ঠাকুরকে দেবার মতো কিন্তু ফুল তেমন থাকে না। আর অত সুন্দর সুন্দর জবা তো রোজ অনেক হয় না, হয়তো 2-3টে গাছে হবে, একটা বা দুটো, সেই জন্য ফুলও কমে যাবে। সেই জন্য যদি গাঁদা ফুলটা এরকমভাবে গ্যাপে গ্যাপে কন্টিনিউ করা যায়, তাহলে সারা শীত জুড়ে কিন্তু প্রচুর গাঁদা ফুল দিয়ে ঠাকুরকে সেবা দেওয়া যাবে। এপাশে মেথির বীজ ফেলেছিলাম, সেখান থেকেও সুন্দরভাবে চারা উঠছে। এখানে 2টো বাঁশ গাছ আছে, তার মধ্যে একটা বাঁশ গাছ তো খুব সুন্দরভাবে উঠছে। সাথে এই ইনডোর প্ল্যান্টটাকেও রোদে দিয়ে দিয়েছি। এই কটা দিন বৃষ্টির জল খেয়েছি, তাই এখন রোদে দিয়েছি। আর এইদিকে বাঁশ গাছটা দেখুন কত সুন্দর একেবারে ঝাঁকড়া হয়েছে, দারুণ দেখতে লাগছে। ছোট চারা নিয়ে এনেছিলাম ওই মাঝে, মানে আগস্ট মাসের মাঝামাঝিতে নিয়ে এনেছিলাম, সেখান থেকেই চারাটা বড় হয়ে কত সুন্দর হয়েছে। আর এদিকে পিটুনিয়া চারাগুলোকে এত রোদের জন্য অল্প অল্প করে ঢেকে দিয়েছি, ছিদ্র করাই রয়েছে চারিদিকে, তাই অসুবিধা হবে না। ওই বিকালের পর যখন রোদটা একদম নেমে যায় তখন আবার খুলে দিই। কটা দিন একটুখানি দাঁড়িয়ে গেলে আর চাপা দেওয়ার দরকার নেই। তার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে যে কি হবে কে জানে। আর এই যে নার্সারি থেকে এই মানি প্ল্যান্টের ভ্যারাইটিগুলো এনেছি, এগুলো কিন্তু খুবই দামি। একটা এইটুকুটুকু ডালের পটের মধ্যে ছিল, তাই নিয়েছে 100 টাকা করে, মানে একেবারে ছোট পটের মধ্যে। সেগুলো তো আমি বাড়িতে এনে বড় পটে দিয়েছি, মানে এগুলো কিন্তু খুব একটা বড় পট নয়, ওই 6 ইঞ্চির পটগুলো, তার মধ্যেই দিয়েছি। তো এই পাতাগুলো এখানে থাকুক, এগুলো একটুখানি যদি বাড়তে শুরু করে দেয় তখন কিন্তু অনেক গাছ করে দেওয়া যাবে। এইখানে এই শেডের জায়গাতে রেখেছি যাতে রোদটাও একটু পড়ে আর এইখানটা একটু ছায়া ছায়াও থাকবে। এদিকের কাজ তো মোটামুটি হয়ে গেছে, কালকে বাগানটা খুব ভালোভাবে পরিষ্কারও করে দিয়েছিলাম। আর এইখানে বাঁশ গাছের 2টো চারা এনেছিলাম, 2টো 10 টাকা করে 20 টাকা নিয়েছিল। এইগুলোই ওই যে জলের মধ্যে যে রাখে, একটার দাম মানে 250-300 টাকা করে চায়, সেইটাই থেকে আমি লুজ নিয়ে এনেছিলাম। এগুলোই যদি বাড়ে ভালোভাবে তাহলে অনেক ব্রাঞ্চ বেরিয়ে যাবে। আজকে আবারও কিছু বীজ রোপণ করব, তবে অনেক রকমই ভেবেছিলাম। বৃষ্টির কথা শুনে আবার কিছু বীজ রেখেও দিলাম, কারণ এই বৃষ্টি যদি শুরু হয় তাহলে বীজগুলো সবই গলে যাবে। শীতের বীজ এমনিতেই ভীষণ নরম হয়, তাই যেগুলো থাকবে সেগুলোই করব। এখানে কতগুলো বীজ ভিজিয়েছি, তার মধ্যে রয়েছে সিমের বীজ, বিমসের বীজ 2 রকমের রয়েছে, একটা গোলাপি একটা হলুদ। যখন যেরকমভাবে কোম্পানি তৈরি করে সেরকমই আসে। আর একটুখানি মেথিও ভিজিয়েছি।
এই ছোট ছোট টবের মধ্যে বীজ রোপণ করলে একটা সুবিধা আছে, যতদিনে বীজ থেকে চারা উঠবে ততদিনে কিন্তু সময়টা পাওয়া যায় ব্যাগ তৈরি করে নেওয়ার বা বালতি রেডি করে নেওয়ার বা যেখানটা বসাবো সেই জায়গাটাতে মাটি রেডি করে নেওয়া। কারণ সব সময় তো বেড রেডিও থাকে না, আর একবার বীজ রোপণ করে দিলে তখন একটা চাপ তৈরি হয়ে যায়, তখন মনে হয় যে বীজ থেকে তো চারা উঠে যাবে, এবার তো তাহলে বীজগুলোকে রোপণ করার জন্য বেড বানিয়ে নিতে হবে। আর সেই তারায় তারায় কিন্তু সমস্ত ব্যাগ রেডিও হয়ে যায়, এদিকে চারাও তৈরি হয়ে যাবে, ওদিকে বেডও রেডি হয়ে যাবে। এই দেখুন সমস্ত কিছু নিয়ে নিয়েছি, এবার হালকা হালকা করে আস্তে করে ডেবে দেবো, বেশি গভীরে দেবো না, শীতের চারা তো বেশি গভীরে দিলে কিন্তু বীজ থেকে চারা উঠবে তো নয়, ভেতরেই গলে যাবে, হালকা হালকাভাবে নিয়ে নিতে হবে। বিমসের চারা এর আগেও উঠেছে, সেটা বসিয়ে দিয়েছি, আবারও বসিয়েছি, পরপর তাহলে সবজিটা পাওয়া যাবে। আর এদিকে 3টে জায়গায় এক্সট্রা রয়েছে, কোনো কিছু বীজ পেলে আবারও ওটার মধ্যে বসিয়ে দেওয়া যাবে এখানে। এই দেখুন বীজটা বসিয়ে হালকা করে মাটিটাকে চাপা দিয়ে দিলাম, এবার এর ওপর একটুখানি ভালোভাবে জল ছিটিয়ে দিতে হবে, এক সাইডে রেখে দেবো ছায়া জায়গায়, তবে আলো থাকলে কোনো অসুবিধা নেই, তাই আমি এইখানে টেবিলের তলাতেই রেখে দেবো জায়গাতে অল্প অল্প জল দিয়ে একটু। তবে এইগুলো যে রেডি করলাম এগুলোতে একটুখানি সময় আছে, তার আগে কিন্তু কসমসের জন্য আমাকে বেড রেডি করতে হবে। যে এই টবগুলো আমি রেডি করেছিলাম তার বেশিরভাগটাই গাঁদা ফুলের জন্য আমি ব্যবহার করেছি, এখন খুব একটা বেশি নেই, তার মধ্যে পিটুনিয়াগুলোকে বসাতে হবে, তাই জন্য আমাকে বেড রেডি করতে হবে। তবে বেশিরভাগ বড় জায়গাতে দিলেই ওগুলো ভালো হয়। আমি প্রতিটা বছর কসমস করি, কসমস ফুলগুলো কিন্তু আমার দারুণ সুন্দর লাগে আর বেশ গোছায় গোছায় হয়, একটু বড় জায়গায় দিলে ভালো ফুলটা পাওয়া যায় অনেক দিন পর্যন্ত। গত বছরের কিছু দানা ছিল, এবছরেরও নতুন প্যাকেট থেকে সব রকম দানা মিশিয়েই ফেলেছি, সেই জন্য এই ছোটো ক্যারেটে কিন্তু অনেক চারাই উঠেছে। আর একটু বড় হলে কিন্তু বৃষ্টি নিয়ে ভয় থাকতো না, চারাগুলো তো খুবই ছোট, এর মধ্যে কতটা কি বৃষ্টি হবে সে তো এখন থেকে বুঝতে পারছি না। যদি খুব জোরে বৃষ্টি হয় তাহলে তো সবই সর্বনাশ হবে, আর যদি হালকা পাতলা বৃষ্টি হয় তাহলে সেরকম সমস্যাটা হবে না। গতবারের নার্সারি থেকে মায়া গাঁদার দানা এনেছিলাম লুজ, তো আমার কাছে তো সব গাঁদা গাছ একই রকম মনে হচ্ছে, এর মধ্যে তফাৎ কিছুই মনে হচ্ছে না, বড় না হলে বোঝা যাবে না এটা মায়া গাঁদা না কায়া গাঁদা, সে ভগবানই জানে। যাই হোক, সর্ষের খোল ভিজিয়েছিলাম সেই জল আজকে গাছে দিয়ে দেবো। আর এই দেখুন কতটা গাঢ় করে রেখেছি, আমি কিন্তু একটুখানি গাঢ় করেই খাবার দিই, সে গরমের গাছেও এবং শীতের গাছে। তবে শীতের একেবারে ছোটো চারাতে দিইনি, শীতের একেবারে ছোটো চারাতে দেবার প্রয়োজনই পড়েনি, কারণ যা বৃষ্টি হলো তাতে আর কি সার দেবো, তাতেই গাছগুলো যেটা ধরার সেটা ধরে গেছে, আর যেটা নষ্ট হওয়ার সেটা নষ্ট হয়েছে। আর এদিকে চাল ধোয়া জল এনে রেখে দিয়েছিলাম 3-4 দিন ধরে, সেটাকেও একটু নেড়ে দিলাম, নিচে অনেকটা বসে গেছে। চাল ধোয়া জলের মধ্যেই এবার একটুখানি পাতলা করে, মোটামুটি পাতলা করে সমস্ত গাছের গোড়ায় অল্প অল্প দিয়ে দেবো। আর শীতের ছোটো ছোটো চারা গাছেতেও দেবো, ওই ফুল গাছেতেও পাতলা করে দেবো, আর দেবো যেই সব গাছে সবজি হয়ে রয়েছে, আর জবা গাছে দেবো, জবা গাছে তো প্রচুর খাবার যত দেবেন ততই ভালো, ততই একেবারে ফুল ভরে আসবে, কুঁড়ি ভরে আসবে। আর এই দেখুন, তবে একদম অল্প পরিমাণে দেবো যাতে খাবারটা নিচ দিয়ে বেরিয়ে নষ্ট না হয়ে যায়। কপি গাছগুলোতে অল্প অল্প করে দেবো, এর আগে একবারই দিয়েছিলাম, তার আগে তো প্রচুর বৃষ্টির জল পেয়েছে, সেই বৃষ্টির জল পেয়ে একেবারে ধেরেঙ্গা লম্বা হয়ে গিয়েছে, চেহারাগুলো কেমন লাগছে। এদিকে দেখুন কলার খোসার জল ওখানে ভেজানো রয়েছে ওই ডাব্বার মধ্যে, দুটো ব্যবহার করার সুযোগই পাইনি, বৃষ্টির জলেতেই আমার গাছ পুরো ভরপুর হয়ে ফলন দিয়ে যাচ্ছে। তবে এবার শীতের গাছে একটু প্রয়োজন হবে, শীতের সবজির জন্য পরে প্রয়োজন হবে। এখানে যে মেথি শাকটা ভিজিয়েছিলাম নিচে দেখালাম, সেটাই কিছুটা এই টবের মধ্যে দেবো, আবার কিছুটা অন্য জায়গায় দেবো, একটু বেশি ভিজিয়ে ফেলেছি, এতটা লাগবে না। একেবারে ঘন ঘন করে দিলে শাক গাছগুলো ভালো হয় না, একটু অল্প অল্প দিলে, তাও তো আমি ঘনই হয়ে গেছে, আর একটু কম দিতে হতো। যাই হোক, ভিজিয়ে ফেলেছি আর কি করা যাবে, তবু একটু রেখে দিয়েছি, অন্য একটা জায়গায় দিয়ে দেবো। এর আগে যেটা দিয়েছিলাম সেটা থেকে তো মেথি শাক উঠতে শুরু হয়েছে, সেটা তো আমি ভিডিওর প্রথমেই দেখিয়ে দিলাম। তবে আর একটা কমন কোশ্চেন আসে, সেটা হলো যে চারা গাছ ওঠে তারপর হেলে যায়, শুয়ে পড়ে, কিছুতেই দাঁড়ায় না, সেক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো একটা জিনিস যে চারা গাছ একটুও হেলবে না, বেঁকবে না, যখন বীজ ফেলবেন তখন বালি দিয়ে ঢেকে দেবেন, বালি দিয়ে ঢেকে দিলে চারাগুলো উঠবেও তাড়াতাড়ি, এবং যখন উঠবে তখন একেবারে সোজা হয়ে দাঁড়াবে। এই জিনিসটা কিন্তু গত বছরও আমি বলেছিলাম, এই বছরও বলে দিচ্ছি, যাদের যাদের চারা গাছগুলো হেলে যায় মনে হচ্ছে তারা যখনই চারা গাছ, এমনকি ছোটো ছোটো চারা গাছ রোপণ করলেও তখন ওই গোড়ার চারিপাশে বালি দিয়ে দেবেন, দেখবেন চারা গাছটা হেলবে না। ঠিক তেমনই বীজ ফেলবেন, বীজ ফেলার পর হালকাভাবে একেবারে বালির লেয়ার দিয়ে দেবেন, এটা কিন্তু নর্মাল যে ঘরবাড়ি করা সেই বালি। এদিকে ফুল গাছের জন্য মাটি রেডি করে নিয়েছি, একটা সবজি গাছেরই মাটি খুব ঝুরঝুরে, এর মধ্যে মাটি মেশানোই রয়েছিল, মাটি মানে ওই যে সেই সার আমি তৈরি করে রাখি সেই সার মেশানোই ছিল, এখন আবারও খানিকটা আমার পাতা পচা সার মিশিয়ে দিলাম। এগুলো রেডি হয়ে রইল, যখন ওই গাঁদা গাছগুলো বেরাবে, মানে একটু বড় বড় হবে, যেগুলো এখন
এখন খুবই ছোট সেগুলোকে দিয়ে দেবো। এগুলোকে সাইড দিয়ে সরিয়ে ঢেকে রাখতে হবে অবশ্যই। যদি বৃষ্টি না হতো তাহলে এখানে এক সাইডে রেখে দিতাম, বৃষ্টির জন্যই আমাকে সব তোড়জোড় করে সাইড করে গোছাতে হচ্ছে। এগুলোকে সব প্লাস্টিক দিয়ে ঢাকবো, না হলে খাটনিটা দ্বিগুণ বেড়ে যাবে। আশা করি যেসব বন্ধুরা জিজ্ঞাসা করেছিলেন চারা গাছ হেলে যায় সেগুলোকে কি করতে হবে, বা শাক গাছও নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য আমি বালির ব্যবহারটা দেখালাম। এটা করে দেখবেন আর কোনো অসুবিধা হবে না। আর এপাশে ঝিঙেটা দেখতে গিয়ে হঠাৎ করে দেখলাম গাছের মধ্যে পেঁচিয়ে রয়েছে এই সবজিটা, মানে চিচিঙ্গেটা। প্রথমে দেখে একটু ভয় পেয়ে গিয়েছিলাম, তারপর গাছ থেকে নামিয়ে দিলাম। যেহেতু পেঁচিয়ে উঠেছিল বলে এরকম কুঁকড়ে গেছে, যেটার মধ্যে মেথি শাকের দানা ফেললাম সেটাকে এইভাবে তো রাখা যাবে না বৃষ্টি বাদল হলে, সেই জন্যই এই তলায় রেখে দিলাম। এখানে ক্যারেটের তলায় থাকলে সরাসরি কিন্তু বৃষ্টির জলটা পড়বে না, আর খুব বেশি বৃষ্টি হলে কিছুই করার থাকবে না। সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছে, এবার নিচে যেতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।